একটা মেয়ে হয়ে আমার সাথে লড়বি তুই? ভদ্রভাবে কথা বলো। আর মেয়ে মানে মস্করা করছো? এই মেয়েরা পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। আমরা যেমন কোমলে শিশু পালন করি, তেমনি দরকার পড়লে কঠোরে অসুরবধ করি। এই কে আছিস? ধর তো একে, আজই সব গরম উতরে দেবো শালির সালা। কেউ আসবে না, সবাইকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি চিরনিদ্রার দেশে। এবার তোমার পালা। কি ভেবেছিলে আমাদের দেশে ঢুকে আমাদের দেশের মানুষদের খুন করে খুব নাম করবে? যে স্ত্রীরা তার স্বামীকে হারালো, ছোট ছোট শিশুরা তার বাবাকে হারালো, যে বাবা মা তার ছেলেদের হারালো, তাদের হায় লাগবে না তোমাদের? এই তোমাদের ইসলাম শেখায়? এই তোমাদের ধর্মের শিক্ষা? আমাদের লক্ষ্য শুধু ইসলাম রাষ্ট্র গঠন। পুরো কাশ্মীর দখল করব আমরা। আর তার জন্য বলি হবে হাজার হাজার নিরীহ মানুষ। তাতে তোমাদের জান্নাত যাওয়া হবে। নিজেদের বীর প্রমাণ করতে নিরীহ মানুষ, শিশু, নারী সকলকে তোমরা মারবে। এটাই তোমাদের বিবেক? ছি! একদম বেশি লেকচার দিবি না, আমরা জানি আমরা কি চাই। বলেই এগিয়ে আসে ফেজ মিশকার হাতের রিভলভার কাটতে। মিশকা গুলি করে অসামান্য দক্ষতায় ফেজের পায়ে। পা ধরে বসে পড়ে ফেজ। আমাদের মনে কি করো তোমরা? আমরা অবলা? হাতে যেমন চুড়ি পরি তেমনি বন্দুকও চালাতে পারি। আর এক পা এগোবে না, হ্যাঁ? তাহলে কিন্তু গুলিতে একদম ঝাঁঝরা করে দেব। মেরে ফেল তবে। টিম আপনাদের গল্পের স্টেশন কোনো রকম জাতপাত বা ধর্ম নিয়ে ভেদাভেদ করে না এবং সেটার সমর্থনও করে না। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে পিয়ালি পালের লেখা অপারেশন পেহেলগাঁও। আশা করি শ্রোতা বন্ধুরা গল্প শোনার মতো করেই আজকের গল্পটি শুনবেন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা অপারেশন পেহেলগাঁও। পেহেলগামের অপার সৌন্দর্যের পটভূমিতে ভোরে সূর্য ওঠার সঙ্গে কাছে খুনের রক্ত বয়ে গেছে। হিন্দু পুণ্যার্থী একাধিককে নির্মমভাবে হত্যা করে লস্কর ই তাইবারের জেহাদি সর্দার ফয়েজ উদ্দিন ও তার দল। তাদের উদ্দেশ্য কাশ্মীরের শান্তি বিনষ্ট করে উগ্রপন্থী মানসিকতার ঢেউ উত্তোলন করা। ফয়েজ উদ্দিন পরিকল্পনা করেছিলেন পাহাড়ি ঢালে পুণ্য উদ্বোধন নামে ছদ্মনামে যাতে আতঙ্ক ছড়িয়ে দাঙ্গার প্রস্থান হয়। সিরিজ বোমা বিস্ফোরণ, গাড়ি বোমা ও সরু বনের গোপন ডেইলের মাধ্যমে একের পর এক নিরীহ মানুষ নির্মমভাবে হত্যা করা হলো। এই সংবাদ পেয়ে আকাঙ্ক্ষা, রিয়ান, অদিত তথা মিশকা মিলে গোপন ভারতীয় গোয়েন্দা ইউনিট গঠন করে অভিযানে নামেন। প্রথমেই মিশকা অপরাধীদের মানসিক প্রোফাইল বিশ্লেষণ করে ফয়েজের দৃষ্টিভঙ্গি, দুর্বলতা ও পরিকল্পনার মূল চাবিকাঠি উন্মোচন করেন। একই সঙ্গে রিয়ান সাইবার ইনফিল্ট্রেশনের মাধ্যমে জেহাদিদের যোগাযোগ ব্যবস্থা বিকল করেন। মোবাইল টাওয়ার, এয়ারড্রপ চ্যানেল ও এনক্রিপ্টেড মেসেজিং হ্যাক করে হামলার আসল স্থান ও সময় শনাক্ত করেন। আদি তার ড্রোন নজরদারি চালায়। আকাঙ্ক্ষা সৈন্য সুলভ প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিশাচর অভিযান শুরু করেন। নিখুঁত শটের মাধ্যমে একের পর এক জিহাদিদের দেহ লুটিয়ে পড়ে। চূড়ান্ত সংঘর্ষে মিশকা ও রিয়ান যৌথ মানবচক্র গঠন করে ফেজের অন্তর্নিহিত বিএসএম নেটওয়ার্ক ধ্বংস করেন। রিয়ান একটি কোডেড ভাইরাস প্রবেশ করিয়ে সন্ত্রাসীর ড্রোন ফ্লিট এবং কমান্ড সার্ভার নষ্ট করেন। মিশকা নিজে সশস্ত্র দ্বন্দ্বে ফেজ উদ্দিনের সম্মুখীন হয়ে তার মানসিক ডিফেন্স ভেঙে দেয়। এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে আকাঙ্ক্ষা যখন নিশানা ঠিক করেন, আদির ড্রোন লাইট নিয়ন্ত্রণ করে তীব্র আলোয় ফেজের দৃষ্টিশক্তি মাত করে পরিশেষে তাকে হত্যা করা হয়। কঠোর কিন্তু ন্যায়সঙ্গত মৃত্যু। অভিযান শেষে কাশ্মীরের পবিত্র নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হয় শান্তি। সুনির্দিষ্ট গোয়েন্দা দক্ষতা, প্রযুক্তি ও মানসিক বিশ্লেষণের সংমিশ্রণে জেহাদ বেদনা নিরসিত হল। কাশ্মীরের অপূর্ব প্রকৃতি আবারও অক্ষুণ্ণ থাকল মানবতার বিজয়ের চিরস্থায়ী স্মারক হয়ে। মঙ্গলবার
22 এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের আক্রমণ হয়। অতর্কিত আক্রমণে প্রাণ হারায় 28 জন, আহত প্রায় শতাধিক। তবে আক্রমণের ভয়াবহ দিক হলো জঙ্গিরা আক্রান্তদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে, অর্থাৎ তারা হিন্দুদেরই মারবে, অন্যদের নয়। কেরালার এক অধ্যাপক শুধু কলমা পড়তে পারেন বলেই প্রাণ ফিরে পেয়েছেন। এরকম চাঞ্চল্যকর খবরে পুলিশ প্রশাসন থেকে ভারতের ক্ষমতাসীন দল সকলেই নড়ে চড়ে বসেছে। হাইকমান্ডের জরুরি তলবে দিল্লি পুলিশ কমিশনে দফায় দফায় মিটিং চলছে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ। হিন্দু মুসলিম তরজা চলছে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া জুড়ে। সব মিলিয়ে ভারতের আভ্যন্তরীণ অবস্থা খুব একটা সুখকর নয়। এমতাবস্থায় দিল্লির স্পেশাল ব্রাঞ্চ কমিশন আদিদেব ও তার দলকে ডেকে পাঠায়। শুরু হয় দীর্ঘ আলোচনা। স্যার, এরকম নৃশংস অমানবিক ঘটনার প্রতিবাদে কি আমরা কিছুই করব না? হাতে হাত রেখে বসে থাকবো কবে ওপরের কমান্ড আসবে সেই আশায়? সেই সুযোগে জঙ্গিদের আরও সুযোগ করে দেবো আমরা কিছু নাশকতা করার। আদি, আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু সরকারি কিছু প্রোটোকল আছে, তা তোমার অজানা নয়। আমরা সরাসরি এইভাবে কিছু করতে পারি না। স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রকের বড় বড় চিফরা আছেন, প্রধানমন্ত্রীর সাথে তাদের মিটিং চলছে। তাঁরা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের মানতে হবে। আর এটা তো জানোই, কাশ্মীর খুব সেন্সিটিভ ইস্যু, এখানে খুব বুঝে শুনে চলতে হবে। তাই বলে দুষ্কৃতীরা আমাদের দেশে ঢুকে এভাবে অনাচার করে পালিয়ে যাবে আর আমরা বসে বসে দেখব? আমরা তো কাওয়ার্ড নই স্যার। আমি বুঝতে পারছি তুমি খুবই উত্তেজিত হয়ে যাচ্ছ এই ঘটনায়। ইনফ্যাক্ট আমরা সকলেই শকড, কিন্তু আমাদের হাত পা বাঁধা। আদি, জনতা ভাবেন পুলিশ যা খুশি করতে পারেন, কিন্তু তুমি তো জানো নিয়মের বাইরে আমাদের এক পা চলারও অধিকার নেই। তবে কি আর, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই? কবে ওপরের অর্ডার আসবে সেই কথা ভেবে, আর আমাদেরই দেশে নাগরিক বেঘরে প্রাণ হারাক। এভাবে বলো না আদি, দেখো সবাই চেষ্টা করছেন। কাশ্মীরে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, বর্ডার এলাকায় সিকিউরিটি বাড়ানো হয়েছে, সম্ভাব্য সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। ওখানকার অধিবাসীদের সুরক্ষার কথা, পর্যটকদের ভালোভাবে ফিরিয়ে আনার কথা সবই দেখা হচ্ছে। আপাতত ওখানে রাষ্ট্রপতি শাসনের কথাও চলছে, জানি না কি হবে। তাহলে আমাদের ডেকেছেন কেন স্যার? আমাদের যদি কিছুই করার না থাকে তবে শুধু শুধু এসব মিটিং করে কি লাভ? আসলে আমি ভিতর থেকে খবর পেয়েছি রাষ্ট্র কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করবে পাকিস্তানের ওপর। উড়ি হামলার পর যেরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তেমন কিছু? না, তেমন নয়, আরও গভীর কিছু। সে সময় আমরা জানতাম পাকিস্তানের সৈন্যরা ওই হামলা করেছিল। এবার পাকিস্তানি মদতপুষ্ট একটা জঙ্গি সংগঠন লস্কর-ই তাইবার এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। সরাসরি ওরা কিছু স্বীকার করেনি বলে ওদের দেশের ওপর আমরাও সরাসরি আঘাত হানতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। তাহলে আমাদের এখন কি করণীয়? সেটা বলবো বলেই তো তোমাকে ডেকেছি। শোনো, যা খবর পেলাম তাতে প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রক কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছেন, আর আমাদের সব রাজ্যের স্পেশাল ফোর্সদের নিয়ে একটা কমিটি গঠন হবে। যেহেতু আগের কেসটায় তোমরা দারুণ কাজ করেছো, তাই তোমাদের উপর এই স্পেশাল অপারেশনের দায়িত্ব দেওয়া হবে। মানে আমি আর আমার টিম থাকবো তো স্যার? হ্যাঁ, তোমরা 4 জন তো থাকবেই, সাথে থাকবে আরও কিছু বাছাই করা অফিসার। কিন্তু খানকে এই প্রজেক্ট থেকে দূরে রাখা হবে। বুঝতেই পারছো, মুসলিম নিয়ে একটা উত্তাল কাণ্ড চলছে, তাই ওকে এবার ইনফর্ম করা হয়নি। মানে আমাদের বাছাই, টিম সিলেক্ট এগুলো কে করবে? পুরোটাই করবেন দিল্লি হাই কমিশনের চিফ কমান্ডার কর্নেল মিস্টার অভিনব মিশ্রা। তুমিও তোমার টিম তো থাকবেই, আরও কিছু জনকেও নিয়ে নেবেন। আগামীকাল হয়তো তোমাদের ডেকে পাঠাবেন উনি। তুমি একটু এই ব্যাপারে হোমওয়ার্ক করে রেখো, আর আমাদের ইউনিটের তরফ থেকে কোনো রকম সাহায্য লাগলে জানিও। এটা বলার জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। ওকে স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব নিজের মতো কেস স্টাডি করে রাখার। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি জানি আমাদের কোনো সাহায্য লাগলে আপনি পাশে আছেন। আমাদের আশীর্বাদ করবেন যেন এই কেসটায় আমরা সফল হতে পারি। নিশ্চয়ই আদি, বেস্ট অফ লাক ফর ইউর মিশন। সকলেই আপনারা জানেন নিশ্চয়ই সাম্প্রতিক হামলার কথা। শোনা যাচ্ছে পাকিস্তানি একটি জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবারের মূল পান্ডা ফয়েজ উদ্দিন তার দলবল নিয়ে এই নির্মম ঘটনা ঘটিয়েছে। বর্ডার সীমান্তের পুলিশ ও আমাদের সিআইডি বিভাগ ব্যর্থ হয়েছে ওদের ট্রেস করে খুঁজে পেতে। তাই হাই কমিশন থেকে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাদের কাজ হবে গোপনে ওদের ট্রেস করা, ওদের আগামী প্ল্যানিং জানা ও সেগুলো বানচাল করা। মিস্টার আদিদেব বর্মন, আপনার কথা আমি শুনেছি অনেকবার ইউনিটে। আপনি আগেও একটা প্রজেক্ট সামলেছেন আমাদের টিম নিয়ে।
এবার কি করতে চান বলুন। স্যার, আমি যতটা ইনফরমেশন পেয়েছি তাতে ওরা এখনও এখানেই গা ঢাকা দিয়ে আছে, তাই আমি চাই সত্তর কাশ্মীর গিয়ে ওখানেই পুরো প্ল্যান সাজাতে। আর আমার টিমমেট আরও 3 জন আছেন, তাদেরকেও সাথে নিয়ে যেতে চাই। দেখুন, কাশ্মীর কিন্তু খুব রিস্কি জায়গা। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। যা প্ল্যান আগে আমাদের ইনফর্ম করবেন, তবেই এগোবেন। আপনাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। হ্যাঁ স্যার, আমি ও আমার টিম সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত, শুধু প্রয়োজন মতো আপনাদের সাহায্য লাগবে। ভেরি গুড, আই লাইক ইউর কনফিডেন্স। আর সব রকম ব্যাকআপ আপনারা পাবেন। সাথে আরও কিছু অফিসার থাকবে, 3 জন আমার সিলেক্ট করা তুখোর পুলিশ অফিসার। স্যার, আমাদের যদিও বাইরের কারোর সাহায্যের প্রয়োজন নেই, তবুও যখন আপনি সাজেস্ট করছেন, আমি নিশ্চয়ই বাকিদের সাথে আলাপ করে দলে নেব। তবে আবারও আমি সাবধান করে দিচ্ছি আপনাদের, যে কোনো কাজই করুন একটু ভেবে চিন্তে করবেন। এটা শুধু দেশের নয়, আন্তর্জাতিক একটা ইস্যু। পাকিস্তান চীনের মদতপুষ্ট, তাই খুব সতর্কে আপনাদের এগোতে হবে, যেন ওরা আগে ভাগে কিছুই টের না পায়। আর আপনারা যে ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত, সেটা কোনো মতেই প্রকাশ না পায়। সেই জন্যই আমাদের এই গুপ্ত মিশন। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, প্রাণ থাকতে আমরা দেশের কোনো ক্ষতি হতে দেব না। তবে যে বা যারা আমাদের নিষ্পাপ ভাইদের নির্বিচারে হত্যা করলো, তাদের শেষ করে তবেই ফিরে আসব, এই আমার প্রতিজ্ঞা। ওয়েল ডান মাই বয়। আমি ও পুরো সেনাবাহিনী তোমার পাশে আছি। কোনো প্রয়োজন হলে নিশ্চয়ই জানাবে। আর বাকি 3 জনের সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন জীবন পাঠক, মুম্বাই গোয়েন্দা বিভাগের পুলিশ। আর বাকি 2 জন কেরালা ও কলকাতার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছেন, সুরেশ নায়ার ও দিবাকর সেন। তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। তোমাদের মিশন সফল হোক, এটাই কামনা করি। ওকে স্যার, আমরা আসছি তাহলে আজ। আপনারা প্লিজ আসুন আমার সাথে। আজ থেকে তো আমরা একই টিমে। আমার বাড়িতে একটা ছোট অফিস আছে, সেখানেই সব আলোচনা হবে। আমার বাকি টিমমেটরাও সেখানে রয়েছে, ওদের সাথেও আলাপ হবে, আর আমাদের প্ল্যান সম্পর্কে আপনাদের ধারণাও দিতে পারবো। এরপর আদির অফিসে এসে সবাই আলাপ পরিচয় সারে, কিছু খাওয়া দাওয়া সেরে তারপর আদি পুরো প্ল্যানটা বোঝায় সকলকে। আগের দিন ফিরে এসেই ও একটা রাফ ছক কষে ফেলেছে, সেটা নিয়েই সবার সাথে আলোচনা করে। ছক অনুযায়ী সকলকে মুসলিম সাজতে হবে, কারণ কাশ্মীরের বেশিরভাগ মানুষই মুসলিম এবং আতঙ্কবাদীরাও তাই। উপরন্তু মুসলিম সাজলে ওদের ওপর নজর আসার চান্স কম। মেয়েরা বোরখা পরবে, গ্রুপে থাকবে আদি ও রায়ানের বউয়ের পরিচয়, বাকিরা আদির পরিবারের লোকজন হিসেবে। ওরা দিল্লি থেকে কাশ্মীর ঘুরতে গেছে এটাই দেখাবে। পরের দিনই ফ্লাইটে করে কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খসড়া প্ল্যান আদি পাঠিয়ে দেয় মিস্টার মিশ্রার কাছে অ্যাপ্রুভালের জন্য। উনি সন্ধ্যার দিকে কনফার্ম করেন, তারপর সারা রাত জেগে ওরা নিজেদের কাজের প্ল্যান প্রোগ্রাম ঠিক করে। উত্তেজনায় কারোর চোখেই ঘুম নেই, তবু আদি জোর করায় সবাই ঘন্টা 3 বিশ্রাম নেয়। তারপর সকাল হতেই যাত্রা শুরু। মিস্টার মিশ্রাই ওদের প্লেনের টিকিটের ব্যবস্থা করে দেন, ওখানকার পুলিশকেও ইনফর্ম করে দেন ওদের ব্যাপারে। পরের দিন প্ল্যান মাফিক সকলেই মুসলিম ছদ্মবেশে ভুয়ো পাসপোর্ট আর সামান্য কিছু লাগেজ নিয়ে এয়ারপোর্টে যায়। ঠিক হয় আদি, মিশকা, আকাঙ্ক্ষা ও রায়ান 4 জনে চারিদিক লক্ষ্য রাখবে আর মিশনের কাজ সামনে থেকে করবে, আর বাকি 3 জন থাকবে আড়ালে। ওরা ট্রেস করবে অপরাধীদের অনলাইন কার্যকলাপ, সেই মতো আদিদের ইনফরমেশন দেবে। যেহেতু ওরা আগে এরকম কোনো মিশনে আসেনি, তাই ওদের সরাসরি নিয়োগ করায় না আদি। এ নিয়ে অবশ্য কারোর মনে কোনো দ্বন্দ্ব নেই। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে থাকায় ওরা অনেক বেশি টেক স্যাভি। উপরন্তু সরাসরি দুষ্কৃতীদের সাথে মোকাবিলা করা নিরাপদ নয় ভেবে ওরাও আদির সিদ্ধান্ত মেনে নেয়। তবে আদির টিমের কিছু হলে প্ল্যান বি মাফিক ওদেরও সামনে থেকে মোকাবিলা করতে হতে পারে বলে এ কথা ওরা জানে। যাই হোক, 2 ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে যায় শ্রীনগর। পুরো প্লেন যাত্রায় সব কিছুই স্বাভাবিক ছিল, শুধু একটা জিনিসে খটকা লাগে আদির। কেউ যেন ওদের অনুসরণ করছে বলে মনে হয়। নিজের টিমকেও অ্যালার্ট করে, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি। শ্রীনগর থেকে ওরা যাবে পেহেলগাঁও।
শ্রীনগর থেকে প্রায় 90 কিমি দূরে পেহেলগাঁও এতদিন ছিল সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান, তবে আজ তা মৃত্যুপুরী। বিভীষিকা সারা দেশবাসীর মনে। ওখানকার বৈশারণ উপত্যকা, যেখানে টেরারিস্ট অ্যাটাক হয়েছিল, আপাতত বন্ধ। পাশেই আছে ঘন জঙ্গল, যেখানে দুষ্কৃতীরা পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কিছু গ্রামে গা ঢাকা দিয়েও থাকতে পারে বলে মনে করছে ওখানকার প্রশাসন। নদীর ধারে অবস্থিত এত সুন্দর উপত্যকা যে এভাবে মৃত্যুপুরীতে পরিণত হবে, সে কথা ভাবতেও পারেনি কেউ। এসবই সবাই ভাবতে ভাবতে আসছিল যাত্রাপথে। গাড়িতে করে সকলে আসছিল একসাথে, কিন্তু আদি একটু অন্য মনস্ক রয়েছে। কি হলো আদি, তোমাকে এরকম লাগছে কেন? না, তেমন কিছু নয়, তবে একটা খটকা লাগছে। খটকা? কিসের খটকা? সেই এয়ারপোর্ট থেকে মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছু নিয়েছে। হ্যাঁ, সে কি? এতক্ষণ বলনি কেন আমাদের? আমরা অ্যালার্ট থাকতে পারতাম। আমি তো নিজেই শিওর নই, কি জানি, মনের ভুলও হতে পারে। কিছু সন্দেহজনক দেখেছো নাকি? না, তেমন কিছু তো দেখলাম না, আর দেখলে জানাতাম তোমাদের। সেরকম কিছু নয়, তবে আমার সিক্স সেন্স বলছে কেউ আমাদের ফলো করছে। তবে কি করবে এবার? গাড়ি ঘোরাতে বলবো? না থাক, দেখি আগে সুখিয়া গ্রামে পৌঁছই। ওখানে গিয়ে থাকার ব্যবস্থা পাকা করে দেখছি বিষয়টা। আচ্ছা, আমিও নজর রাখছি তাহলে, যদি কিছু চোখে পড়ে। দেখো, তবে এখনই কাউকে কিছু বলতে যেও না, বাকি সবাই প্যানিক করতে পারে। আগে আমি কনফার্ম হয়নি। আচ্ছা বেশ। দেখেছিস ক্যাপ্টেন আর আকাঙ্ক্ষাদি কেমন নিজেদের মতো কথা বলছে? বেশ লাগে কিন্তু ওদের জুটিটা। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো। একে অপরকে বোঝে, সময় দেয়, এটাই তো সবাই চায়। মানে কিছুই তো বুঝলাম না। ধুর, ছাড়, বাদ দে সব। তুই বুঝবি না। এখানকার প্রকৃতির শোভা দেখ। আজকের দিনটাই রেস্ট, কাল থেকে তো কাজে লেগে পড়তে হবে। হ্যাঁ, সেই ভালো। তোর কথার হেঁয়ালি আমি এমনিতেও কিছু বুঝি না। এসব কথা বলতে বলতে ওরা সুখিয়া গ্রামে এসে পৌঁছায়। তখন প্রায় বিকেল। অনেক খুঁজে গ্রামেরই একটা পাকা বাড়িতে ওদের আশ্রয় হয়, মানে হোমস্টে প্রকারের। এখানকার পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, সবাই ভয় ভয়ে আছে। তাও ট্যুরিস্ট আসায় ওরা বেশ খুশি। দু একজন দেখাও করতে আসে। স্থানীয় লোক জিজ্ঞাসা করে কিছু লাগবে কিনা। একজন ফল বিক্রেতা ও আরেকজন গাড়ি চালায়। আদিরা সৌজন্য বিনিময় করে ওদের ফেরত পাঠায়। এরপর ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে আদি গ্রামের ও পুরো শহরের রোড ম্যাপ নিয়ে বসে। টুকটাক আলোচনা চলে এবং এই সময় আবার দরজায় টোকা পড়ে। ওরা ভাবে স্থানীয় কেউ দেখা করতে এসেছে। সবাই সব কাগজ গুছিয়ে স্বাভাবিকভাবে বসে। মেয়েরা বোরখা পরে নেয়। আদি গিয়ে দরজা খুলে দেয়। আপনি কে? আরে কাপ্তান জি, আমাকে চিনতে পারলে না? আরে দিলজিৎ, তুমি এখানে? আদি, তুমি কাশ্মীর মিশনে যাচ্ছ আর আমি থাকবে না, তাও কি হয়? আসলে এটা তো সিক্রেট মিশন। হ্যাঁ আদি, মুঝে সব পাতা হ্যায়। যেভাবে বেরহম ভাবে ওদের মেরেছে ওই সুয়ার কা औलाद লোক। আর আমি কাশ্মীরি, তাই বিশ্বাস ভঙ্গের একটা ভয় থাকা তো স্বাভাবিক। তবে কি জানো তো, আমরা কাশ্মীরি কিন্তু সবাই টেররিস্ট নই। আমরা দিল সে ভারত মাতাকে ভালোবাসি, আর সবসে পহলে हम लोग হিন্দুস্তানি হ্যায়। আমরাও পিস চাই, কখনো জান নিয়ে ছেলে খেলা চাই না। এইসব ওই পাকিস্তানি গুলোর ব্রেন ওয়াশ। ওরা চায় এভাবে আমাদের রুজি রুটি বন্ধ করে বেকার বানাতে, তারপর টাকার লোভ দেখিয়ে পেটো বোমা বানাতে শেখাবে। আমি দিল সে চাই ওই কাফের গুলোর শাস্তি হোক, বদলা চাই আমিও। কিন্তু আমি তো मुझे पता है आदि, তোমার হাত বাঁধা। আমি শুধু कुछ ইনফরমেশন দিয়ে তোমাকে হেল্প করতে চাই। ওই আতঙ্কবাদী দল বৈশারণ লেকের পাশে জঙ্গলে ঘাপটি মেরে আছে। ওদের ওখানে লুকানো টাওয়ার আছে, পাশেই তো পাকিস্তানি বর্ডার। ওখান থেকেই ওদের কথাবার্তা, খাবার, অস্ত্র এইসব চালান হয়। লোক খুব বেশি নয়, ওই 50 লোক হবে হয়তো।
তবে সকলের হাতেই কিন্তু গান আছে, একটু সাবধানে কাজ করো। আর আমি আশেপাশেই থাকবো, कुछ দরকার পড়লে আমাকে কিন্তু জানাবে। हाँ और हाँ, यहाँ पर सब लोग मेरा पहचान का ही है। कुछ দরকার পড়লে তোমরা কিন্তু আমার নাম করতে পারো। ওরা খুবই হেল্পফুল, নিরাশ হবে না এইটুকু বলতে পারি। আজ চলি তাহলে। হ্যাঁ খান সাহেব, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো। আপনি আমাদের পিছু করছিলেন কেন সেই এয়ারপোর্ট থেকে? क्या आंख তোমার कप्तान? हाँ, एकदम ঠিক বলেছো। আসল মে দিনকাল তো সুবিধার নয় না, আর তার জন্যই তো আমি অনেকটা সময় জুড়েই কাশ্মীরে কাটিয়েছি। এখানে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতেই তোমাদের পিছু নিয়েছিলাম। আগে ইনফর্ম করা উচিত ছিল, বাট তাড়াহুড়োতে কিছু করা হয়নি, বুঝলে তো। সরি। আচ্ছা আচ্ছা, সাবধানে থেকো। আমাদের দরকার লাগলে ডাক দেবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, একবার শুধু ডেকো, বান্দা হাজির হয়ে যাবে। এই বলে দিলজিৎ বাকি সকলের সাথে দেখা করে ও অভিনন্দন জানিয়ে চলে গেল। রুমের আর সবাই সন্দিহান হলো আদি আর দিলজিতের কথাবার্তায়। রায়ান তো বলেই উঠল, ক্যাপ্টেন, ওনাকে বিশ্বাস করাটা কি ঠিক হবে, বিশেষ করে এই পরিস্থিতিতে? রায়ান, মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ, জানিস নিশ্চয়ই। দু একজন কাশ্মীরি টেয়ারিস্টের সঙ্গে যুক্ত বলে আমরা পুরো গোষ্ঠীকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না নিশ্চয়ই। নতুনদের মধ্যে একজন বলল, সকলের মনেই নানা প্রশ্নের উদয় হচ্ছে জানি, তবে আপাতত এইটুকুই বলবো, দিলজিৎ আমার পূর্ব পরিচিত। ট্রেনিংয়ের সময় থেকে ওর সাথে আমার আলাপ। ও নিজেই একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে চলে আসে নিজের গ্রামে, এই কাশ্মীরে। ও গাদ্দার নয়, ওনার মতো সৎ খুব কমজনই আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ওর ওপর। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বলো ক্যাপ্টেন, আমাদের কাজ কি হবে? খুব মন দিয়ে শুনবেন সকলে। আমরা মানে আমাদের 7 জনেরই কিন্তু ইম্পর্ট্যান্ট ভূমিকা আছে এই মিশনে। যেহেতু মিশনটা গুপ্ত ও আমাদের দেশের প্রতিরক্ষা এর সাথে জড়িয়ে, তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। আকাঙ্ক্ষা, আমি, রায়ান আর মিশকা যাব ফ্রন্টে। আমাদের ব্যাকআপে থাকবে সুনয়না ও দিবাকর। আপনারা আমাদের ড্রোনের গতিবিধি চেক করবেন, ট্র্যাক করবেন আমাদের গতিপথ। আমাদের জামায় কিছু চিপ থাকবে, সেই থেকে আমাদের লোকেশন ট্র্যাক করা যাবে। যদি দেখেন কোনো দিন ট্র্যাক করা যাচ্ছে না, বুঝবেন আমরা বিপদে আছি। ফোনে কোনো যোগাযোগ করা যাবে না, কারণ আমরা ধরা পড়লে ফোনটাই হবে ওদের মোক্ষম অস্ত্র, সেই দিয়ে ওরা আমাদের ব্ল্যাকমেল করতে পারে। তো আমরা বিপদে পড়েছি বুঝলে আপনারা মিশ্রা স্যারের সাথে যোগাযোগ করবেন, তারপর উনি যেমন বলবেন সেরকম কাজ করবেন। আমরা কিছু ডিভাইস বানিয়েছি যেটা আমাদের প্ল্যান কার্যকর হলে ইউজ করব। সেটার সাহায্যে আপনাদের সংকেত পাঠানো হবে। আপাতত ড্রোনের মাধ্যমে আমরা ও আপনারা নজর রাখবেন দুষ্কৃতীদের ওপর। ওদের গতিবিধি নজর রাখাটাই এখন আসল কাজ। তারপর আমি ইনস্ট্রাকশন দেব। আমরা বৈশরণের জঙ্গলে ঢোকার আগে অবধি মোবাইলে যোগাযোগ চলবে, তারপর যোগাযোগ বন্ধ রাখতে হবে। এর মধ্যে মাঝে মাঝে এলাকায় টহল দেবেন। আপনারা সন্দেহভাজন কিছু দেখলে ইনফর্ম করবেন আমাকে, তবে আসল পরিচয় কাউকেই জানাবেন না। এখানকার খাবার চেক করে খাবেন, বাইরের কারুর সাথে বেশি আলাপ করবেন না। আর হ্যাঁ, কলমা পড়তে জানেন নিশ্চয়ই, না জানলে এক্ষুনি ইউটিউব থেকে ডাউনলোড করে আজই মুখস্থ করে নেবেন। কেউ সন্দেহ যেন না করে আপনাদের। আগামীকাল আমরা 4 জন রওনা দেব, আর আপনারাও সাবধানে থাকবেন। অল দ্য বেস্ট সকলকে। তোমাদের মিশন সফল হোক। আবার আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আদি, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা এদিকটা ঠিক ম্যানেজ করে নেব, কোনো চিন্তা নেই। একদম, আপনারা সাবধানে থাকবেন সবাই। এবার সকলে শুয়ে পড়ুন, কাল সকাল সকাল আমরা বেরোবো। গুড নাইট। পরের দিন সকালে সুনয়না ও দিবাকরকে বিদায় জানিয়ে আদিরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়ি আগে থেকেই বলা ছিল, ভোর 6টায় ওরা যাত্রা শুরু করে। সকালে লোকজন কম থাকবে, ফলে সেই সুযোগে ওরা নিজেদের কাজ করতে পারবে, এই ভেবেই কিন্তু ভোরের সময় বেছেছে আদি। গাড়িতে সবাই চুপ। যথারীতি মিশকা আর আকাঙ্ক্ষা বোরখা পরে আছে, আদি আর রায়ান মুসলিমের ছদ্মবেশে। সকলেই কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কারণ কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না এখন। গাড়ির ড্রাইভারও আতঙ্কবাদীদের দলের হতে পারে। ওরা বৈশরণ উপত্যকার কাছে গিয়ে গাড়ি ছেড়ে দেয়।
একটা নিরাপদ জায়গা বেছে নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখে। ব্যাগে শুকনো খাবার এনেছে, তবে খাওয়ার কারোরই ইচ্ছা নেই। এখন ড্রোনগুলো অ্যাক্টিভ করে চালানো শুরু করে ওরা, যাতে জঙ্গলের ভিতরের পথ নজরে আসে। পৌঁছেই দিবাকরদের জানিয়ে দিয়েছে ওরা, ওখান থেকে ওরাও দেখতে পারবে সব কিছু। গুড মর্নিং। আজকে এখান থেকেই আমরা অপারেট করব। যদি কিছু খুঁজে না পাই, কাল সকালে জঙ্গলে ঢুকবো। জঙ্গলে আমরা একসাথে যাব না। তবে জঙ্গলে আমরা দুভাগে ভাগ হয়ে ঢুকবো। ইন্টারকমে আমাদের যোগাযোগ থাকবে। তুই আর মিশকা যাবি ডান দিকে, আমি আর আকাঙ্ক্ষা যাব বায়ে। এভাবে কি ঠিক হবে? যদি কোনো বিপদ ঘটে? দেখ, অনেক গভীর জঙ্গল আর আমাদের হাতে সময় সীমিত। ওরা নিশ্চয়ই অনন্তকাল আমাদের জন্য অপেক্ষা করবে না। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। দুটো ভাগে গেলে কাজটা দ্রুত হবে। কিন্তু ক্যাপ্টেন, তুমি সাথে থাকলে আলাদা বল পাই মনে। সে তো আমি আছি। আর তুই কি কম যাস নাকি? আমার ডান হাত তুই। বি ব্রেভ ম্যান। দায়িত্ব এবার তোর কাঁধেও আছে, আর আমি জানি তুই খুব ভালোভাবে সেটা পালন করবি। শুধু একটু চোখ কান খোলা রাখবি। অসুবিধা হলে আমাকে জানাবি। আর হ্যাঁ, যদি বাই চান্স তুই বা আমি কেউ ধরা পড়ি, তখনই প্রথম কাজ হবে ইন্টারকম ডিফিউজ করা, যাতে একজন ধরা পড়লেও অপরজন ধরা না পড়ে। সিগন্যাল না পেলেই আমরা অপরপক্ষ বুঝে নেব কিছু বিপদ হয়েছে, সেই মতো এগোবো। কি করতে হবে কালকেই তোকে ম্যাপ এঁকে সবটা বুঝিয়েছি, মনে আছে তো? হ্যাঁ ক্যাপ্টেন, মনে আছে। আমারও মনে আছে ক্যাপ্টেন। আর তুমি যেমনটা বলেছিলে, ওদের যে স্কেচ আঁকানো হয়েছে সেগুলো বিশ্লেষণ করে আমি ওদের মনস্তাত্ত্বিক একটা আইডিয়া পেয়েছি। ওরা রুড, কাউকে স্পেয়ার করে না, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। এছাড়াও যা বুঝলাম, ওরা শুধু হিন্দুদের মারতে আসেনি, এসেছে কাশ্মীরে আতঙ্ক ছড়িয়ে এদের বেকার বানিয়ে এদের দিন নাশকতা করাতে। শুধুমাত্র যদি হিন্দুরাই টার্গেট হতো, তাহলে ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে মারত। কিন্তু এরা সেটা করেনি। এরা বেছে বেছে ছেলেদের মেরেছে, মেয়েদের কিন্তু মারেনি, যাতে মেয়েরা ভয়ে সাক্ষী থাকে এবং পরে গিয়ে প্রচার করতে পারে এদের নাশকতার। আরও একটা ব্যাপারও হতে পারে, এরা যেহেতু গোড়া মুসলিম, তাই মেয়েদের উপর আঘাত করা পাপ, তাই মনে করে ছেড়ে দিয়েছে। যদি সেকেন্ডটা ধরি, হয়তো খুব বেশি ভুল নয়। মেয়েদের অবলা ভেবে রেহাই দিয়েছে, সেক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্ট, কারণ আমাদের গ্রুপে দুজন মেয়ে। তাই আমাদের মেরে ফেললেও তুই আর আকাঙ্ক্ষা বেঁচে যাবে। আর তোরা যদি ঠিকঠাক কাজটা করিস, তাহলে ওদের পুরো সেনাবাহিনীর ওপর চাপ হয়ে যাবে। যাই হোক, সব রকম পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমাদের কিছু হয়ে গেলেও মিশন যেন না থামে। তোরা এগিয়ে নিয়ে যেতে পারবি, সে বিশ্বাস আমার আছে। কি সব বাজে বাজে কথা হচ্ছে তখন থেকে? আমার কিন্তু এসব শুনতে একেবারে ভালো লাগছে না। স্টপ ইট প্লিজ। ক্যাপ্টেন, এদিকে এসো, দেখো কি দেখা যাচ্ছে। কই, কি দেখি? ল্যাপটপটা এদিকে ঘোরা একবার। এই যে দেখো, ওই যে 3 নম্বর স্পটে একজনকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। খুব পরিষ্কার না হলেও বোঝা যাচ্ছে একজন দাঁড়িয়ে আছে, হাতে একটা বন্দুক নিয়ে। ওই জায়গাটা একটু ফোকাস করে দেখতো, আর কিছু দেখতে পাওয়া যায় কিনা। আচ্ছা ক্যাপ্টেন। এরপর দুজনে মিলে অনেক চেষ্টা করেও বেশি কিছু দেখতে পায়নি। গভীর জঙ্গলে সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না, ফলে এমনিতেই চারিদিক অন্ধকার মতো। তারপর অনেকটা উঁচু থেকে ক্যামেরায় ওঠা ছবিতে চারিদিক কেমন ঝাপসা লাগছে। কিছুক্ষণ চেষ্টা করার পর ওরা আশা ছেড়ে দেয়। ছাড়, তাও একটা সূত্র পাওয়া গেল। 3 নম্বর স্পটে ওরা আছে, মানে আমাদের সন্দেহই ঠিক। ম্যাপ যেমন বানিয়েছিলাম, সেটা 3 নম্বরে ওদের অস্তিত্ব পাওয়া গেল। এগিয়ে গেলে হয়তো আরও একটা ঘাঁটি মিলতেও পারে। আমাদের তাহলে সেই মতো এগোতে হবে। তবে তার আগে ওরা যাতে পাকিস্তান বা অন্য জায়গায় কারোর সাথে কন্ট্যাক্ট করতে না পারে, সেই দিকটা সিকিওর করতে হবে। কি রে রায়ান, কিছু ভাবলি কি করবি? তুই তো এ ব্যাপারে এক্সপার্ট। ক্যাপ্টেন, একটু সময় দাও আমায়। অ্যানালগ সিগন্যালগুলো ভালো করে স্টাডি করতে হবে। দেখ ভাই, একটু তাড়াতাড়ি কর, তোর ওপর অনেক ভরসা করে এগিয়েছি আমি। আরে চাপ নিও না ক্যাপ্টেন, আজ পর্যন্ত ডুবিয়েছি কখনো তোমাকে? নিশ্চিন্ত থাকো, উপায় আমি বের করবই। সাব্বাস, এই স্পিরিটটাই তো চাই। তার আগে সবাই এসো, কিছু একটু খেয়ে নি। খালি পেটে মাথা খুলবে না। আর এই বোরখাগুলো কখন খুলবো আমরা? দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় যে। এই একদম না, যেমন পড়ে আছো থাকো। একটু কষ্ট হবে জানি, কিন্তু উপায় নেই। একবার কেউ সন্দেহ করলে সব প্রচেষ্টা মাটি হবে। জো হুকুম ক্যাপ্টেন। হ্যাঁ হ্যাঁ, পারিসও বটে তুই। এই সময়ও তোর আবার ইয়ার্কি করার মুড আছে? সবাই এত সিরিয়াস থাকলে না আরো বেশি ভয় লাগে। আরে বাবা, জো হোগা দেখা যায়গা, বিন্দাস লাইফ জিও। জিও কাকা। এই একদম পেছনে লাগবি না আমার, মন দিয়ে কাজ করতো। এমন ভাব দেখাচ্ছে যেন নিজেই কি করে উল্টোচ্ছে। কর না কোডিং, দেখি কেমন পারিস। আমি কেন করবো রে? তোর কাজ তুই কর, আমি কি বসে আছি নাকি? কত কাজের মেয়ে এলো রে। এই তোরা থামতো এবার।
সারা দিন খালি ঝগড়া করে বাচ্চাদের মতো। কেক বিস্কুট আর কফি আছে, খেয়ে নে, তারপর কাজ শুরু কর। আদি, তুমিও নাও। হ্যাঁ দাও, তোমার আছে তো? হ্যাঁ আছে। আর রুট ম্যাপটা আমাকে দিও তো একবার। জঙ্গলে পথ হারালে বিপদ, একটু ভালো করে দেখে নিতে হবে। আর কাছাকাছি রোড থাকলে সেটাও সবাই দেখে নিও। জঙ্গলে কেউ একা পড়ে গেলে বা পথ হারিয়ে গেলে অন্তত রাস্তা খুঁজে রোড অবধি পৌঁছলে কেউ না কেউ তো সাহায্য করবেই। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। ইউরেকা! ক্যাপ্টেন, আমি অ্যাক্সেস পেয়ে গেছি। এবার ওই দুষ্কৃতীদের সব কটা ইমেল আর ডাটা আমার হাতের মুঠোয়। সত্যি? ইমেলগুলো চেক করে দেখ তো ওদের কি প্ল্যান, নেক্সট টার্গেট কি করছে ওরা। হ্যাঁ হ্যাঁ, দেখছি, দাঁড়াও। আর মিশকা, যে কটা ইমেল অ্যাকাউন্ট পাওয়া যায় সেগুলোর মালিকের নাম খুঁজে বের কর। যদি কিছু এক্সট্রা জানা যায় ওদের সম্পর্কে। ওকে ক্যাপ্টেন। পরের দিন সকালে অভিযান শুরুর কথা ভাবলেও আদি মত পরিবর্তন করে, কারণ এখনও দুষ্কৃতীদের সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। ওদিকে রায়ান প্রায় সারা রাত ধরে ল্যাপটপ নিয়ে কাজ করছে। মিশকাও চেষ্টা চালাচ্ছে ওদের নেটওয়ার্ক ট্র্যাক করার। ইমেল অ্যাড্রেস নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল খোলার চেষ্টা করছে। আকাঙ্ক্ষা আর আদি মিলে রুট প্ল্যান করছে কিভাবে জঙ্গলের কোন দিক দিয়ে ঢোকা যাবে। টাওয়ার যেখানে পাওয়া গেছে সেই জায়গায় ঢুকতে গেলেও মোটামুটি 2 দিন লেগে যাবে, এবং সেটা কিভাবে গেলে কম সময়ে হবে আশেপাশের ল্যান্ডমার্ক সবই নোট ডাউন করে রাখছে ওরা। এর মধ্যে ওদের প্ল্যানের খসড়া পাঠিয়ে দিয়েছে মিশ্রা সাহেবকে। এবার রায়ান এগোলেই কাজটা শুরু করা যাবে। বিকেলের দিকে হঠাৎই চিৎকার করে ওঠে রায়ান, ক্যাপ্টেন, আমি পেরেছি! ইয়েস ইয়েস ইয়েস! কি হলো রায়ান? ক্যাপ্টেন, এদিকে এসো। ওদের ঘাঁটি কোথায় আর ওদের টাওয়ার লোকেশন থেকে পাঠানো সব মেল মেসেজ সব উদ্ধার করতে পেরেছি আমি। ওদের সাথে শুধু পাকিস্তান নয়, চীন আর আমেরিকাও আছে। ওদের সাথে ওরা নিয়মিত যোগাযোগও করে। এই দেখো, পেহেলগাঁও হামলা শুধু একটা ট্রেলার মাত্র। ওদের পরিকল্পনা আরও অনেক বড়। ওরা চায় কাশ্মীর পুরোটা দখল করতে, আর এর পরের পদক্ষেপ হবে সারা ভারত জয়। কি পাগল হয়েছে নাকি ওরা? জানে পুরো ভারতের লোক সংখ্যার 1 ভাগও ওদের নেই, শুধু কয়েকজন জঙ্গি আর বন্দুক পিস্তল নিয়ে এত দম্ভ। ওরা কাশ্মীরের জায়গায় জায়গায় টানেল বানিয়ে রেখে বোম ব্লাস্ট করার পরিকল্পনা করছে, আর সাথে এখানকার রেলওয়ে আর এয়ারওয়েকেও ধ্বংস করার চেষ্টা করছে, যাতে পুরো দেশের সাথে কাশ্মীরের যোগাযোগটা ছিন্ন হয়ে যায়। করাচ্ছে ওদের স্বপ্ন সফল। প্রাণ থাকতে দেশের 1 কণা মাটিও ওদের হতে দেব না আমরা। একদম, তুমি চিন্তা করো না ক্যাপ্টেন, আমরা সবাই তোমার সাথে আছি। ওদের সার্ভারে এমন একটা ম্যালওয়্যার ইনস্টল করেছি যে ওদের সব খবর আমরা পেতে থাকবো। বাহ, ভেরি গুড। কিন্তু শুধু খবর পেলেই হবে না, ওদের অ্যাকশন আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সামনাসামনি লড়াই করতে হবে এবং হারাতে হবে ওদের। নিশ্চিহ্ন করতে হবে ওই জঙ্গিদের নাম, নইলে এরা রক্তবীজের বংশ। একটা পার পেলে আরও 100টা জন্মাবে। তুমি ঠিকই বলেছো ক্যাপ্টেন। যে কটা প্রোফাইল চেক করলাম সেখানে এদের যারা ফ্রেন্ড সবাই ছড়িয়ে আছে সারা ভারতে। সারা ভারতে শুধু কাশ্মীর নয়, বিহার, লুধিয়ানা, মধ্যপ্রদেশ, এমনকি রাজস্থানেও এদের চর রয়েছে। কেউ মুচি, কেউ ঠেলাওয়ালা সেজে খবর জোগাড়ছে এদের। সব কথাবার্তা হয় কোডের ল্যাঙ্গুয়েজে, তাই বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে আমার সন্দেহ হয় এদের জামা কাপড় দেখে। ঠেলাওয়ালার গায়ে ব্র্যান্ডেড জামা, হাতে আইফোন, বুঝতেই পারছো ইকুয়েশনটা। বুঝেছে। আসলে বেকার নিম্নবিত্ত মানুষগুলোকে টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলেছে এরা। আর সাথে রয়েছে ধর্মের নামে ব্রেন ওয়াশ। যেন ভারতীয়দের শেষ করতে পারলেই স্বর্গ এদের হাতের মুঠোয়। নেমো খারাম কোথাকার। আমাদের আগে ওই প্রোফাইলগুলোকে ট্র্যাক করে ওগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তারপর এমন কিছু করতে হবে যাতে ওদের সার্ভার ডাউন হয়ে কারোর সঙ্গে যোগাযোগ করার সুযোগ না পায় ওরা। একদম। আর মিশকা, সন্দেহভাজন যে কজন আছে তাদের লিস্ট বানা। আমি কথা বলছি কমিশনারের সাথে। সকলকে অ্যারেস্ট করা হবে। সমূলে তুলতে হবে এই বিষ বৃক্ষগুলোকে। করে ফেলেছি ক্যাপ্টেন। আর ওদের প্রোফাইলগুলো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি অলরেডি। ওদের ফোন নাম্বারগুলো জোগাড় করে ফেলেছি যাতে ট্র্যাক করা যায় আর পালাতে না পারে। ভেরি গুড মিশকা, ওয়েল ডান। বেশিরভাগ ডাটা চ্যানেলের সিগন্যাল পাচ্ছি কিন্তু জঙ্গলের সেন্টারে, আর আমার মনে হচ্ছে এটাই ওদের মেন লোকেশন। আশেপাশে আরও কিছু থাকলেও থাকতে পারে কিন্তু। সে হোক, তবে আমাদের সেন্টার লোকেশনটাই টার্গেট করতে হবে। এখনই বেরোতে পারলে ভালো হতো, কিন্তু রাতে রিস্ক হবে বুঝলি। একবার ধরা পড়লে সব প্ল্যান ভেস্তে যাবে। কাল সকালেই বেরোবে তাহলে, যত তাড়াতাড়ি সম্ভব।
হ্যাঁ, কাল ভোরের আলো ফুটতে না ফুটতেই আমাদের এখান থেকে রওনা দিতে হবে। 2টো টিম ভাগ হয়ে যাব। যারা আগে যেতে পারবো তারাই কাজ শুরু করে দেবো। ইন্টারকমে যোগাযোগ রাখবি, তারপর দেখা যাক কি হয়। আদি, ওদের কিন্তু বোমা বিস্ফোরণ, টানেল বিস্ফোরণের পরিকল্পনা আছে। সেক্ষেত্রে পথে এরকম কিছুর সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সে ব্যাপারটা আগেই আমি গেস করেছিলাম, তাই আমাদের সকলের জুতোর তলায় সেন্সার লাগানো আছে। পা ফেললে বিপ বিপ শব্দ হলেই বুঝতে পারবে এখানে কিছু আছে, সঙ্গে সঙ্গে নিরাপত্তা নেবে। ওহ, এই জন্যই তুমি সেরা। আগেই অত লাফাস না ভাই, কাজ এখনও অনেক বাকি। আমাদের প্ল্যান সবাই জানো, কার কী দায়িত্ব বুঝিয়ে দিয়েছি অলরেডি। এবার সময় মতো কতটা এক্সিকিউট করা যাবে সেটাই চিন্তার, কারণ শত্রুপক্ষ কিন্তু সমান ধুরন্ধর। তাদের সবাই এক একজন মাস্টার মাইন্ড। হঠাৎ এভাবে সার্ভার ডাউন হওয়া, ডিভাইস ডিঅ্যাক্টিভেট হওয়া ওরা বুঝতে পারবেই। ওদের পাল্টা চালে আমাদের কাবু হলে চলবে না। নিজেদের সেরাটা দিয়ে লড়তে হবে, কারণ এটা শুধু আমাদের জীবন নয়, আমাদের দেশের নিরাপত্তা ও দেশের ভবিষ্যতের প্রশ্ন। এখানে কোনো আপোষ চলবে না। একদম ঠিক বলেছো ক্যাপ্টেন। আমি নিশ্চিত যাই ঘটুক না কেন আমরা জিতবই। সত্যের জয় সবসময় হয়, আমার মা বলতো। দেখো, অন্যায় করে নিষ্পাপ মানুষদের মেরে ওরা কখনোই জিততে পারবে না। আমারও তাই মনে হয়। শুধু আবেগে না ভেসে আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। জিততে তো হবেই, তবে হেরে গেলেও দমে গেলে চলবে না। আমার মন বলছে সববারের মতো আমরাই জিতবো, যে করেই হোক। এই তো, এই মনোবলটাই চাই। জয় হিন্দ। সবাই একটু রেস্ট নাও। প্রায় রাত 1:30 হলো। ভোর 4টের সময় আমরা রওনা দেব। সবাই নিজেদের লাগেজ গুছিয়ে নিও। পরের দিন ভোর 4টে। অ্যালার্ম দিয়ে সবাই শুয়েছিল। উত্তেজনায় ঘুম না এলেও একটু বিশ্রামের প্রয়োজন তো ছিলই। সামনে অনেকটা পথ বাকি। 4টে বাজতেই যে যার লাগেজ নিয়ে তৈরি হয়ে যায়। আদি আর আকাঙ্ক্ষা যায় জঙ্গলের বাম দিকের রাস্তা ধরে, আর রায়ান আর মিশকা ডান দিকের রাস্তায় পাড়ি দেয়। এরপর থেকে শুরু হয় ভিন্ন পথ চলা। ভোরের আলো ভালোভাবে ফোটেনি তখনও। তার মধ্যে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে একটু গা ছমছম করে মিশকার, কিন্তু লাইট চালানো যাবে না। রাত ছাড়া জ্বালানো নিষেধ, নয়তো ব্যাটারি শর্ট পড়বে। তাই ইষ্টদেবের নাম জপ শুরু করে ও। তুই বেটা ভিতুর ডিম, ভোরের বেলা ভূতের ভয় পাচ্ছিস? কে কে বললো আমি ভূতের ভয় পাচ্ছি? কই পাচ্ছি না তো। নিশ্চয়ই পাচ্ছিস, নইলে ঠাকুরের নাম নিচ্ছিস কেন? সে আমার ইচ্ছে, তোর কি রে? তুই সামনে থেকে পথ চল তো। ক্যাপ্টেন তো দায়িত্ব দিয়েছে, চোখে চোখে রাখতে বলেছে তোকে, তাই খেয়াল করছি, নইলে আমার বয়েই গেছে তোকে দেখতে। সে কি আর আমি যাই না ভেবেছিস? জানি জানি, ঠেকায় পড়ে খেয়াল করছিস, নইলে আমায় দেখবি তুই? এমন ভাগ্যবতী তো আমি নই। কি আবোল তাবোল বলছিস? তাড়াতাড়ি চল তো। কি আবোল তাবোল বলছিস বলতো? তাড়াতাড়ি চল, বুঝলি? রাতের আগে যতটা পারা যায় হাঁটতে হবে ম্যাপ অনুযায়ী। আমরা লোকেশন থেকে অনেকটাই দূরে আছি, দেখবি ক্যাপ্টেনরাই হয়তো আগে পৌঁছে গেছে। আমি ঠিকই আছি, তোকেও তো দেখতে হবে না। সামনে তাকিয়ে চ, আমি ঠিক তোকে ফলো করে চলে যেতে পারবো। হ্যাঁ, তারপর বনে বাদালে কিছু হলে সব দোষ আমার উপর পড়বে। এমনিতেই তোর বয়স কম, তার উপরে মেয়ে মানুষ। তোমার দোষ কে দেখবে বাপু? ক্যাপ্টেন আমাকে চিবিয়ে খাবে। ওর কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে মিশকা। হাসলে ওর গজদাঁত দেখা যায়, ভারী মিষ্টি লাগে। রায়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেদিকে। সম্বিত ফিরে পায় মিশকার কথায়। থাক থাক, আর কিছু বলতে হবে না, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, চল এবার। হ্যাঁ চল চল। রায়ানের তাকানো ঠিক লক্ষ্য করেছিল মিশকা, তবে কেন জানি বিশ্বাস করতে ভয় হয়। রায়ান কি তবে সত্যি? চিন্তা দূরে সরিয়ে কাজে ফোকাস করে মিশকা। এদিকে আদি ও আকাঙ্ক্ষাও জঙ্গলের পথে হাঁটতে শুরু করেছে। ক্ষিপ্রতার সাথে আদি লক্ষ্য রাখছে জঙ্গলের আশেপাশে। যখন তখন জঙ্গিদের অতর্কিত আক্রমণের সম্ভাবনা প্রবল, তাই আগে থেকেই সাবধানে থাকেও। আকাঙ্ক্ষাও নজর রাখছে চারিদিকে। সাইলেন্সার লাগানো বন্দুক সাথেই আছে, সন্দেহের মতো কিছু দেখলেই গুলি করবে ও। বেলা তো অনেকটা হলো, একটু রেস্ট নিলে হয় না? এখন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি। আকাঙ্ক্ষা, এই সকালটাই যতটা পারি পথ পেরোতে হবে। রাতে বন্য জীবজন্তুর ভয় আছে, সাথে দুষ্কৃতীদের হামলাও। একটু চেষ্টা করো, ঠিক পারবে। আদি, আমি আর সত্যিই পারছি না। প্লিজ অন্তত মিনিট 10 বসে যাই।
আচ্ছা ঠিক আছে, বলছো যখন চলো বসি ওই গাছের তলায়, কিছু খেয়ে নিয়ে আবার শুরু করবো তাহলে। উফ, কি হলো? না কিছু নয়, তুমি এগোও। না না, কিছু নিশ্চয়ই হয়েছে। দেখি তোমার পায়ের কিছু হয়েছে কিনা। ওভাবে পা টেনে হাঁটছো কেন? না না কিছু নয়, কাঁটা ফুটেছে বোধহয়। কি বাবা, বলনি তো এতক্ষণ। কোথায় দেখি? হায় কপাল, এই তো রক্ত বেরোচ্ছে। কি হয়েছে দেখতে দাও আমায়। ছাড়ো ছাড়ো, কিছু হয়নি তেমন, আমি ম্যানেজ করে নেব। একদম না, ফার্স্ট এড বক্সে তুলো ডেটল আছে, আমি এখনই এনে লাগিয়ে দিচ্ছি। হাঁটার সময় কোনো বুনো জঙ্গলি গাছে কেটে গেছে বোধহয়, বেশ ডিপ হয়েছে। এই নিয়ে হাঁটছো তুমি? আজব। আসলে দিনের বেলায় যতটা পারি হেঁটে নিই এই ভেবেই আর বলিনি, কিন্তু এখন আর সত্যি পারছি না। বসো তো তুমি চুপ করে, আমি দেখছি। আর একটু ফল আর বিস্কিট আছে, খেয়ে নাও, একটু রেস্ট নিয়ে তারপর আবার এগোবো। খালি খালি দেরি হবে আমার জন্য। কিচ্ছু হবে না, তুমি বসো। আকাঙ্ক্ষা পায়ে একটা মলম লাগিয়ে পেন কিলার খেয়ে নেয়, কারণ তাড়াতাড়ি ব্যথা না কমাতে পারলে হাঁটতে পারবে না, ফলে পিছিয়ে পড়বে। রাতের আগে ওরা মোটামুটি দুষ্কৃতীদের ঘাঁটি অবধি পৌঁছানোর প্ল্যান করেছে। ওখানে পৌঁছে রায়ানদের সাথে যোগাযোগ করে যৌথ আক্রমণ করবে। আপাতত এটাই প্ল্যান। ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে ওরা আবার চলতে শুরু করে। মাঝপথে হঠাৎই কোথা থেকে গুলি আসতে শুরু করে। প্রথমে ভয় পেলেও প্রাথমিক জড়তা কাটিয়ে আকাঙ্ক্ষা ও আদি দুজনেই আত্মরক্ষা করতে সমর্থ হয়। পাল্টা গুলি না করে ঝোপের আড়ালে আড়ালে এগিয়ে চলাই শ্রেয় মনে হয় ওদের, কারণ গুলির সংখ্যা ওদের কাছে কম, আর হামলাকারীদের আপাতত ওরা নিজেদের অবস্থান জানাতে দিতে চায় না। আদি ভয় পায় যে যদি ওরা ওদের ধরে ফেলে আর প্ল্যান জানতে পারে, তাহলে ওদের তো মরতে হবেই, উপরন্তু রায়ানদেরও বিপদ। এসব কথা মাথায় রেখে ওরা ক্রমশ জঙ্গলের ভিতরে আরও পালাতে থাকে। কিছুক্ষণ পর গুলিবর্ষণ থেমে যায়। মনে হচ্ছে ওরা আমাদের থেকে কোনো সাড়া না পেয়ে নিজেদের মনের ভুল ভেবে গুলি চালানো বন্ধ করেছে। আবার এও হতে পারে ওরা অপেক্ষা করছে গুলি বন্ধের পর আমরা বেরিয়ে আসব, আর সেই সুযোগে আমাদের মারবে। হ্যাঁ, সেটাও হতে পারে। তাহলে কি করবে? আমার মনে হয় কিছুক্ষণ আমরা এখানেই লুকিয়ে থাকি, তারপর এগোনো ঠিক হবে। আচ্ছা, তাই হোক তবে। অনেকক্ষণ তো হলো, চলো এবার আমরা আস্তে আস্তে এগোতে থাকি। হ্যাঁ, মনে হচ্ছে ওরা কেউ নেই বাইরে, না হলে শব্দ তো পেতাম। যাই হোক, চলো এবার শুরু করি যাত্রা, অনেকটাই দেরি হয়ে গেছে। এর মধ্যেই ভোরের আলো ফুটতে থাকে। যদিও জঙ্গলের ভিতর এখনো অন্ধকার, তবু সূর্যের কিরণের আভাস পাওয়া যাচ্ছে। আকাঙ্ক্ষা, তুমি কি কিছু বুঝতে পারছো? অন্যরকম লাগছে কিছু। না তো, কেন বলো তো? জঙ্গলের যেদিক দিয়ে আমাদের যাওয়ার কথা এটা মনে হচ্ছে সেটা নয়। গাছগুলো ক্রমশ উঁচু আর কাটা ঝোপের পরিমাণ বেড়ে যাচ্ছে, খেয়াল করেছো? মানে কি বলতে চাইছো বলো তো তুমি? আমার মনে হয় আমরা দিক ভুল করেছি। ওই রাতের বেলায় অ্যাটাকের সময় আমরা পিছু হটতে গিয়ে অনেকটাই পিছনে চলে গেছিলাম, তারপর সেখান থেকে হাঁটছি, ফলে দিক গন্ডগোল করেছি মনে হচ্ছে। কম্পাসটা তো বের করলেই হয়, ওটা দিয়ে দিকটা ঠিকমতো খুঁজে নেওয়া যাবে তাহলে। কালকেই বোধহয় তাড়াহুড়ো করে ওটা হাত থেকে পুড়ে গেছে, নইলে তো ওটা দিয়েই দেখে নিতাম। সর্বনাশ! তাহলে কি হবে এবার? সর্বনাশ বলে সর্বনাশ! একে তো দেরি হয়ে গেছে অনেকটাই। অনুমান ঠিক হলে আমরা পাক অধিকৃত কাশ্মীরের সীমানায় চলে এসেছি মনে হচ্ছে। একবার ধরা পড়লে আর রক্ষে নেই। কি বলছো আদি? আমার তো ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা আমরা কি করব এখন তাহলে? সেটাই তো ভাবছি আকাঙ্ক্ষা, এত বড় একটা পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে? রায়ান আর মিশকা কি একা একা সামলাতে পারবে সবটা? দেশের জন্য মরতে হলে ভয় নেই, কিন্তু এভাবে তীরে এসে তরি ডুববে আর আমরা কিচ্ছু করতে পারবো না। এখনই এতটা ভেঙে পড়ো না আদি, তুমি তো বিচক্ষণ বুদ্ধিমান সেনা, একটু ঠান্ডা মাথায় ভাবো, ঠিক একটা পথ বেরোবেই। এমন সময় দূর থেকে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন নেমে এসে বলে, এই কে রে ওখানে? পালালেই গুলি করব, দাঁড়া শালা। আকাঙ্ক্ষা আর আদি হাত উঁচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই তোরা কে? চর হয়ে ঘুরছিস নাকি? এখানে এলি কি করে? সত্যি করে বল, নইলে গুলি মেরে ঝাঁঝরা করে দেবো একদম। খুব শখ না ভারতের হয়ে খবর চালানের? লোকগুলো কাছে আসতেই
অসাধারণ কায়দায় আকাঙ্ক্ষা ওদের কাবু করে ফেলে, তারপর ওদের বন্দুক দিয়েই ওদের গুলি করে মেরে ফেলে। সাব্বাস আকাঙ্ক্ষা, উপায় পেয়ে গেছি মনে হচ্ছে। ওদের ইউনিফর্ম খুলে নিয়ে চটপট পরে নাও, আমাদের পাক সেনা সাজতে হবে। এখান থেকে বেরোনোর এই একটাই পথ আছে। এরপর দুজনে পোশাক পরিবর্তন করে পাক সেনার আনা গাড়িতে করেই রওনা দেয় ওদের গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে ভোরের আলো ফুটে গেছে। রায়ান আর মিশকা প্রায় জঙ্গিদের ঘাঁটির কাছাকাছি, কিন্তু আদি আর আকাঙ্ক্ষাদের তো পাত্তাই নেই। এই মিশকা, ব্যাপারটা কি হলো বলতো? ক্যাপ্টেন কোথায়? ওদের তো এই সময় চলে আসা উচিত ছিল। তাই তো রে, আমাদের আবার দিক ঠিক ভুলভাল কিছু হলো না তো? না, তেমন তো হবার কোনো সম্ভাবনা নেই। দাঁড়া, তাও একবার কম্পাস বের করে দেখি। কই না, এই তো ঠিক দিকেই আছি আমরা। সামনে থেকে উত্তরে গেলেই ওদের ঘাঁটি। এখানেই তো ক্যাপ্টেনের সাথে মিট করার কথা বলেছিল। বুঝলি, আমরা না হয় কিছুক্ষণ অপেক্ষা করি। হয়তো পথে ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়েছিল, তাই একটু দেরি হচ্ছে। বিপদ আপদও কিছু হতে পারে। এই একবার ইন্টারকমের চেষ্টা করে দেখ না, যদি ওদের পাওয়া যায়। না, লাইন লাগছে না রে, বোধ হয় কিছু গন্ডগোল হয়েছে। তাহলে এবার কি হবে? তাহলে আর কি, এভাবে এতটা এসে কি ফিরে যাওয়া যায়? তার কোনো প্রশ্নই হয় না। আমরা ইনিশিয়েটিভ নিয়ে এগোবো। তাহলে পারবো আমরা? পারতে আমাদের হবেই মিশকা। এটা দেশের সম্মানের প্রশ্ন। নিজেদের বেস্ট এফর্টটা দিতে হবে। মনকে প্রস্তুত রাখ সেভাবেই। সে আমি প্রস্তুত, শুধু এত বড় একটা প্ল্যান এভাবে ক্যাপ্টেনকে ছাড়া আমরা পারবো কিনা সেটাই ভাবছি। সেটা ঠিক যে ক্যাপ্টেন থাকলে ঠিকমতো ডাইরেকশন দিত। যাই হোক, অবস্থা বুঝে ব্যবস্থা তো নিতেই হবে। হয়তো ক্যাপ্টেনও চলে আসতে পারে, তবে আমাদের দিক থেকেও আমরা সব রকম চেষ্টা করব। 1 ঘন্টা এখানে দেখি, তারপর প্ল্যান মাফিক আমরা এগোবো। সেটাই ভালো হবে। ঘন্টাখানেক দেখে নিয়ে আমরা অপারেশনে নামবো। তার মধ্যে আমরা প্ল্যানটা একটু ভালো করে দেখেও নিতে পারবো। একদম, এই স্পিরিটটাই চাই। ক্যাপ্টেন আমাদের সেরকমই ট্রেনিং দিয়েছে, যাতে সব প্রতিকূল পরিস্থিতিতে আমরা লড়াই করতে পারি। মনোবল আর কনসেন্ট্রেশনটাই আসল। দেখবি আমরা ঠিক পারবো। ভয় পাস না, আমি আছি তো। তুই পাশে থাকলে আমি মুহূর্তেও ভয় পাই না, কিন্তু তুই কি? আরে আবার কি ভাবতে বসলি? কি যে হয় তোর মাঝে মাঝে। আয়, প্ল্যানটা ভালো করে দেখে নি। এরপর দুজনে প্ল্যানের একটা কাগজ নিয়ে ভালো করে বুঝে নেয় কোথা থেকে ওদের এগোতে হবে, পরের স্টেপগুলো কি কি করতে হবে। কিছুক্ষণ রায়ানের সাথে এসব আলোচনা করে নেয়। এরপর দুজনে একটু জল বিস্কুট খেয়ে নেয়। রায়ান একটু বসে চোখ বন্ধ করে। মিশকা বসে না, হাঁটতে হাঁটতে চারিপাশের শোভা দেখে আর আপন মনেই গেয়ে ওঠে। শুধু তোমাকে ভালোবেসে শুকনো খোলায় ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আকাশ ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। এই বাজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও। কে? বড্ড ভালো গাছ রে তুই। কি দরদ ভরা গলায় গাইলি। ওমা, চোখে জল কেন তোর? আরে না না, ও কিছু নয়। কিছু পড়েছিল মনে হয়। যাগে, বাদ দে তো। মিশকা, তুই মুখে কিছু না বললেও আমি বুঝি, সবটাই বুঝি, বিশ্বাস কর। ছোটবেলায় বাবা মার মধ্যে এত ঝগড়া অশান্তি দেখেছি, তারপর 5 বছর বয়সে ওদের সেপারেশন। এসব কোথাও যেন মনে গেঁথে আছে আমার। তাই কোনো সম্পর্কে জড়াতে চাই না রে। বিশ্বাস আসে না কারোর প্রতি। একবার বিশ্বাস করে দেখতেই তো পারিস রায়ান। সবাই তো একরকম নয়। হয়তো ওনাদের মধ্যে মনের মিলই হয়নি কখনো, তাই মতের অমিল হতো বারবার। মনের মিলটাই তো আসল রে। হ্যাঁ, হয়তো তুই ঠিক, কিন্তু আমার একটু সময় লাগবে মিশকা। একটু সময় দিবি আমায়? বেশ, আমি অপেক্ষায় থাকবো। কিন্তু তার মাঝে যদি অন্য কাউকে পছন্দ হয় তোর? এই জীবনে সেটা সম্ভব নয়, ও তুই বুঝবি না। আর যদি আমি বাঁধা পড়ি অন্য কোথাও? ভালোই তো, সেক্ষেত্রে তুই স্বাধীন। আমি কিন্তু কখনো তোকে বাধ্যে চাইনি। আর রবি ঠাকুর কি বলেছেন বলতো? ছোট প্রেম কাছে টানে, বড় প্রেম দূরে সরিয়ে দেয়। স্বাধীনতা দেয়, তবু সে যদি ফিরে আসে তবে আগলে রাখে জীবন দিয়ে। অত তত্ত্ব কথা আমি বুঝি না, শুধু জানি তোকে ভালো লাগে, কিন্তু ভয় পাই মায়ায় জড়াতে। সম্পর্কের বাঁধনে আমার কোনো আস্থা নেই। আচ্ছা আচ্ছা, তোর যা ইচ্ছে করিস। এবার চল তো, অনেকক্ষণ হলো।
ক্যাপ্টেন আর আকাঙ্ক্ষাতির তো কোনো খবর পেলাম না রে এখনো। নেক্সট মুভটা কিন্তু আমাদেরই করতে হবে। হ্যাঁ, সেই এখন আসল কাজে ফোকাস করা উচিত। চল সব গুছিয়ে এগোই আমরা, এরপর বেলা বেড়ে গেলে অসুবিধা হবে। আগের পরিকল্পনা মাফিক রায়ান আর মিশকা জঙ্গলের ধার ঘেঁষে চলে আসে জঙ্গি ঘাঁটির কাছাকাছি। এখনও তেমন বেলা বাড়েনি, সবে 6:30। দুষ্কৃতীরা হয়তো এখনও ঘুমে আচ্ছন্ন, তাই তাদের সাড়া পাওয়া যাচ্ছে না তেমন। রায়ান প্রথমে নিজের ল্যাপটপ বের করে অপারেশন চালু করে দেয়। দুষ্কৃতীদের পাসওয়ার্ড হ্যাক করে কোডেড ভাইরাস ইনস্টল করে, যার ফলে ওদের ইনপুট আর আউটগোয়িং সার্ভিস পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। আরেকটি শক্তিশালী রিস্টোর প্রোগ্রাম তৈরি করেছিল, যেটার সাহায্যে ওদের এতদিনের সমস্ত তথ্য ফাইল আকারে ওদের কাছে সেভ করা থাকবে। এরপর মিশকা ও রায়ান মিলে ওদের ওয়াইফাই সহ সমস্ত ইন্টারনেট ব্যবস্থা বিকল করে দেয়, যাতে কেউ একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। ইতিমধ্যে ওদের ঘাঁটিতে শোরগোল শুরু হয়ে যায়। মোবাইলের টাওয়ার, ইন্টারনেট বন্ধ দেখানোর ফলে সকলেই চিন্তিত ছিল এবং একে অপরের কাছে এসে জিজ্ঞাসা করছিল যে সকলের ফোনের একই অবস্থা কিনা। মিশকা, এই আমাদের সুযোগ, বুঝলি? ওরা ফোন নিয়ে যতক্ষণ তৎপর থাকে ততই মঙ্গল আমাদের। এর মাঝেই ঘাঁটির আসল নাটের গুরু কোথায় থাকে সেটাকে খুঁজে বের করতে হবে। ঘাঁটির বাইরে হয়তো অ্যালার্ম সিস্টেম ছিল। ওরা ঘাঁটিতে ঢুকতে যেতেই হঠাৎ চারিদিকে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের এই ডিভাইস হয়তো ব্যাটারি চালিত, তাই এটাই কোনো ক্ষতি হয়নি। অ্যালার্ম বাজার সাথে সাথে দুষ্কৃতীরা সজাগ হয়ে ওঠে। রায়ান আর মিশকা পালানোর চেষ্টা করলেও বিফল হয়। এই জানাব, খুব কেরামতি দেখানো হচ্ছিল। তুই বোধহয় আমাদের নেটওয়ার্কে কোনো গন্ডগোল করেছিস, তাই না? আগে না, আমি তো আদমি আছি, ভুল করে চলে এসেছি এদিকে। মিসেসকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম শহরে। শহরের রাস্তা এটা না, বোকা ভেবেছ আমাদের? চল ওস্তাদের কাছে, তোদের বিচার হবে আজ। দেখুন, আমি সত্যিই বলছি, আমার কোনো দোষ নেই। পথ ভুল করে এদিকে এসে পড়েছি। হ্যাঁ, সেই ভুল করে এসে পড়লে লুকিয়ে লুকিয়ে শুনছিলে আমাদের সমস্ত কথা, আবার আমাদের ডেরায় ঢোকার সাহস দেখা যাচ্ছিল, তাই না? আবার সাথে জানার নিয়ে এসেছিলে। ভাবলি কি অরাত থাকলে ছেড়ে দেব? গুনহাগারির কোনো মাফি হয় না, ওস্তাদি তোদের সাজা দেবে। চল। ওস্তাদ, এই যে দুইজন চোর আমাদের ঘাঁটির সামনে ঘুরঘুর করছিল, ধরে এনেছি আপনার কাছে, আপনি বিচার করুন। কি করছিল এরা? এটা তো জানি না, তবে সন্দেহ হলো এদের দেখে। আবার জিজ্ঞেস করতে বলেছে ডাক্তার দেখাতে শহরে যাচ্ছিল, পথ ভুল করে চলে এসেছে। এই, তোমার নাম কি? মুসলিম নাকি তোমরা? আগে হুজুর, খোদার কি রে, আমরা মুসলিম। জানাজাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, অন্ধকারে পথ ভুল করে চলে এসেছি, মাফ করে দেন। থাকো কোথায় তোমরা? আগে সুতানগর, পহেলগাঁওয়ের একটু দূরে। জমিন জাতি নেই, ওই কম্বল কার্পেট বেচে দিন গুজরান হয়। আমি এখানে থাকি না, মাল বেচি ভিন রাজ্যে। এখানে এসেছি বিবির তবিয়ত খারাপ আছে শুনে। তো রাতের বেলায় বেরিয়েছো কেন? আগে মিয়া, কি করব, বিবির খুব খারাপ অবস্থা, বিমারি হয়েছে। গাঁয়ের লোক জানলে থাকতে দিবে না, তাই রাতের বেলায় বেরিয়েছিলাম। আবার ফিরতাম ও রাতে, যাতে কেউ কিছু জিজ্ঞাসা না করে। কিন্তু আমাদের ডেরায় উকি মারছিলে কেন তোমরা? হ্যাঁ, ঠিক করে বলো, কি মতলব তোমাদের? নইলে কিন্তু গুলি করব। আসলে এখানে এমন একটা জায়গা আছে, জানতাম না তো, কোনোদিন আসিনি এদিকে, তাই কৌতূহল হচ্ছিল। মাফ করে দেন, আর কোনোদিনও এমন হবে না। এই বলে রায়ান ফয়েজের পা জড়িয়ে ধরে। আচ্ছা আচ্ছা, ছাড়ো। এই, নিয়ে যায় এদের, তবে এখনই ছাড়িস না। এরা আবার প্রচার করে বেড়াবে আমাদের ডেরার। আর দেখ তো কি হলো, এই ফোনের নেটওয়ার্ক আসছে না কেন? তার মধ্যে এসব ওই উৎকোচ ঝামেলা। নিয়ে যায় এদের। ওদিকে আকাঙ্ক্ষা ও আদি গাড়ি নিয়ে যত দ্রুত সম্ভব পাড়ি দিয়েছে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আদির ম্যাপ মোটামুটি মুখস্থ, তাই অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু ওরা ধরা পড়ে গেলে নিশ্চিত মৃত্যু, সেটা জেনেই উদ্বিগ্ন আকাঙ্ক্ষা। এরই মধ্যে গাড়িতে একটা হামলার ছকের কাগজ পায় আকাঙ্ক্ষা। আদি, দেখো কি সর্বনাশ কাণ্ড ঘটাতে যাচ্ছিল এরা। কেন, কি হয়েছে?
একটা গুপ্ত হামলার ছক কষেছে এরা। কাশ্মীরের বর্ডার এলাকা জুড়ে শক্তিশালী মাইন পুঁতে একসাথে ব্লাস্ট করার পরিকল্পনা করেছে। সে কি? কই দেখি। তবে আর বলছি কি, এই নাও দেখো কাগজটা। কি সাংঘাতিক! এতে তো ভারতের অধীনে থাকা কাশ্মীরি লোকেরা মরবে। শুধু কাশ্মীর নয়, পাঞ্জাব সহ আরও কিছু এলাকাও এদের টার্গেটে আছে দেখছি। তাহলে উপায়? আমাদের কাছে মাইন ডিটেক্টর মেশিন আছে। বর্ডার এলাকা আর কিছুটা দূরেই আছে। ওখানে গিয়ে দেখবো আগে মাইন পোতা হয়েছিল কিনা। তারপর সেগুলো ডিটেক্ট করে নিষ্ক্রিয় করতে তো অনেকটা সময় লাগবে। এত টাইম কি আছে আমাদের? ওদিকে রায়ানরা একা কি করছে কে জানে, যদি ধরা পড়ে যায়। রায়ানের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, ও ঠিক সব সামলে নিতে পারবে। আর রইল বাকি মাইন ডিটেকশন, খালি দেখো আমি কি করি। কি জানি তোমার মাথায় কি চলছে, আমার তো সাংঘাতিক নার্ভাস লাগছে। আগে লোকেশনে পৌঁছোই, তারপর সমস্ত পরিকল্পনা তোমাকে বুঝিয়ে বলবো। স্টিয়ারিং সামলাও আগে, যা জোরে ছোটাচ্ছ গাড়ি। ভয় লাগছে নাকি? তুমি সাথে থাকলে মরতেও ভয় পাই না। এই বলে দুজনার চোখাচোখি হয় পরম বিশ্বাসের। কিছুক্ষণের মধ্যে ওরা বর্ডার সীমানায় এসে পৌঁছায়। এরপর আদি ওর শক্তিশালী ড্রোন মেশিন বের করে। সেটাকে কাজে লাগিয়ে মাইন ডিটেকশন হয় নিমেষে। কিন্তু সেগুলো নিষ্ক্রিয় কিভাবে করা যাবে? আদি ভাবতে থাকে সে কথা। আকাঙ্ক্ষাও ভাবছিল। সেই সময় হঠাৎই আকাঙ্ক্ষার মাথায় আসে গাড়িটা সার্চ করার কথা। হতেও পারে এই গাড়িতে কোনো টুল আছে যেটার সাহায্যে ওই মাইন এক্সপ্লোশন করা হতো প্ল্যান মাফিক। সেই মতো ওরা খোঁজা শুরু করে। আকাঙ্ক্ষা ডিভাইসটা পায়, তারপর ওটা ডিঅ্যাক্টিভেট করে ফেলে। ব্যাস, এবারে ওরা নিশ্চিন্ত। কিন্তু সমস্যা ওদের পিছু ছাড়ে না। উল্টো দিক থেকে আরেকটা গাড়িকে এগিয়ে আসতে দেখে ওরা। গাড়ি থেকে গুলিও ছোড়া হয়। আদি বুঝতে পারে ওরা হয়তো কিছু সন্দেহ করেছে। আদিও সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে পালাতে চায়, কারণ এখন ধরা পড়া মানেই ওদের সমস্ত পরিকল্পনা মাটি হওয়া। আদি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে স্পিড তুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে আরও 2-3টে গাড়ি ওদের ঘিরে ফেলে। পালাবার আর কোনো পথ নেই। গাড়ি থামায় আদি। অট্টহাস্য করে এগিয়ে আসে পাকিস্তানি সেনারা। সকলের হাতেই বন্দুক। এমন সময় ক্ষিপ্র গতিতে গুলি চালায় আকাঙ্ক্ষা। গাড়ির ভিতর থেকেই গুলি চালিয়ে শেষ করে পাকিস্তানি সেনাদের। এরপর নিচে নেমে ওদের বন্দুকগুলো কুড়িয়ে নেয়, কারণ গুলির ভান্ডার প্রায় শেষ ওদের কাছে। এরপর আদি যাত্রা শুরু করে পেহেলগাঁওয়ের দিকে। এদিকে রায়ান ও মিশকাকে কোনো শাস্তি না দেওয়া হলেও ওদের আটক করে রাখা হয়েছে বেসমেন্টের একটা ছোট্ট ঘরে। রায়ান দ্রুত স্থির করে নেয় ওর করণীয় কাজগুলো। বাইরে পাহারা এড়িয়েও ও ল্যাপটপ বের করে কাজ করতে থাকে। শক্তিশালী ভাইরাস বানিয়ে ওদের যোগাযোগ ব্যবস্থা তো বিকল করেছিল আগেই, এবার আরও কিছুটা ধাপ এগিয়ে যায়। অন্য আরেকটি শক্তিশালী ভাইরাস ইনপুট করে ওদের সকলের ফোন হ্যাক করে এবং ওদের ড্রোন ফ্লিট ও কমান্ড সার্ভার বিকল করে দেয়। এছাড়াও ওদের ফোনে ইনকামিং আউটগোয়িং সমস্ত প্রসেস নষ্ট করে দেয়। শুধু নেট নয়, কল করাও সম্ভব হবে না ওদের দ্বারা। সেন্টার কোনো ইন্টারকম থাকলে সেটিও কাজ করবে না। অর্থাৎ এক কথায় ওদের সাইবার বন্দি করে ফেলে। পাকিস্তানি সৈন্যরা আকস্মিকভাবে এসব ঘটায় চমকে গিয়েছিল। ফয়েজ অবশ্য ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল। এরপর রায়ান আর মিশকা সরাসরি প্রতিপক্ষের বিরোধিতা করে। গভীর রাতে যখন সবাই কাজে ঢিলে দিচ্ছে, তখন সেই সময় তৎপর হয়ে ওঠে রায়ান আর মিশকা। ওদের পাহারা দেওয়ার জন্য দুজন বহাল ছিল। তাদের শেষ করে চুপিসারে উঠে আসে দোতলায় ফয়েজ উদ্দিনের ঘরে। ফয়েজ সেই সময় ঘুমোচ্ছিল বোধহয়। ঘরে ঢুকেই রায়ান ওর মাথায় বন্দুক তাক করে। অনেক হয়েছে চাচা, এবার তোমার খেলা শেষ। কে তুমি? তোমার জম। জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। এই সময় হঠাৎ পায়ের কাছে ছোট্ট ছুরি বের করে আক্রমণ করে ফয়েজ। যন্ত্রণায় কাতরায় রায়ান। সরাসরি পেটে ঢুকে গেছে ছুরিটা। হঠাৎ আক্রমণে রায়ান অপ্রস্তুত হয়ে পড়েছিল। সেই সুযোগটা নেয় ফয়েজ। যন্ত্রণায় জ্ঞান হারায় রায়ান। রায়ানের অবস্থা দেখে চমকে ওঠে মিশকা, কিন্তু নিজের দেশের সামনে নিজের অনুভূতির আত্মত্যাগ করেও।
ফয়েজ রায়ানকে মেরে ঘর থেকে পালাতে গেলেই মিশকা ওকে আটক করে। কি ভেবেছিলে একজনকে মেরেই যেতে গেছো? তোমাদের মতো শয়তানকে মারতে আমাদের দেশের 100 জন এসে হাজির হবে। একটা মেয়ে হয়ে আমার সাথে লড়বি তুই? ভদ্রভাবে কথা বলো। আর মেয়ে মানে মস্করা করছো? এই মেয়েরা পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। আমরা যেমন কোমলে শিশু পালন করি, তেমনি দরকার পড়লে কঠোরে অসুরবধ করি। এই কে আছিস? ধর তো একে, আজই সব গরম উতরে দেবো শালির সালা। কেউ আসবে না, সবাইকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি চিরনিদ্রার দেশে। এবার তোমার পালা। কি ভেবেছিলে আমাদের দেশে ঢুকে আমাদের দেশের মানুষদের খুন করে খুব নাম করবে? যে স্ত্রীরা তার স্বামীকে হারালো, ছোট ছোট শিশুরা তার বাবাকে হারালো, যে বাবা মা তার ছেলেদের হারালো, তাদের হায় লাগবে না তোমাদের? এই তোমাদের ইসলাম শেখায়? এই তোমাদের ধর্মের শিক্ষা? আমাদের লক্ষ্য শুধু ইসলাম রাষ্ট্র গঠন। পুরো কাশ্মীর দখল করব আমরা। আর তার জন্য বলি হবে হাজার হাজার নিরীহ মানুষ। তাতে তোমাদের জান্নাত যাওয়া হবে। নিজেদের বীর প্রমাণ করতে নিরীহ মানুষ, শিশু, নারী সকলকে তোমরা মারবে। এটাই তোমাদের বিবেক? ছি! একদম বেশি লেকচার দিবি না, আমরা জানি আমরা কি চাই। বলেই এগিয়ে আসে ফয়েজ মিশকার হাতের রিভলভার কাটতে। মিশকা গুলি করে অসামান্য দক্ষতায় ফয়েজের পায়ে। পা ধরে বসে পড়ে ফয়েজ। আমাদের মনে কি করো তোমরা? আমরা অবলা? হাতে যেমন চুড়ি পরি তেমনি বন্দুকও চালাতে পারি। আর এক পা এগোবে না, হ্যাঁ? তাহলে কিন্তু গুলিতে একদম ঝাঁঝরা করে দেব। মেরে ফেল তবে। অত সহজে তোমাকে মারবো না। আগে তোমাদের আগামী প্ল্যান কি সেটা জানবো, তারপর তো। এর মধ্যেই নিচের থেকে কিছু দুষ্কৃতী এসে পড়ে ফয়েজের ঘরে। ফয়েজের পায়ে গুলি আর রিভলভার হাতে মিশকাকে দেখে চমকে যায় ওরা। দাঁড়িয়ে পড়ে দরজার সামনে। আরে হারামখোর, দেখছিস কি? ধরো এই মেয়েকে। সাবধান, এক পা এগোবে না। আর এক পা এগোলে কিন্তু আমি গুলি করে দেবো। দুষ্কৃতীরা ভয়ে পিছনে সরতে থাকে এবং এই সময় ফয়েজ রায়ানের পড়ে থাকা বন্দুক নিয়ে তাক করে মিশকার দিকে। অনেকক্ষণ ধরে তোর নাটক দেখছি, এইবার মর তুই। বলেই ট্রিগার চাপতে যায়। এমন সময় হঠাৎ আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় সবার। আদি আর আকাঙ্ক্ষা এসে পৌঁছয় সেখানে। আদির ড্রোন লাইটের ফ্ল্যাশে চোখ ধাঁধায় সবার। মুহূর্তে সব দুষ্কৃতীদের গুলি করে আকাঙ্ক্ষা আর আদি এসে চেপে ধরে ফয়েজের টুঁটি। পেহেলগাঁও সহ আরও বহু জায়গায় বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের মূল চক্রী এই ফয়েজ। তাই ওকে প্রাণে না মেরে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সকাল হতে না হতেই পুলিশ ফোর্স এসে পড়ে এবং ফয়েজকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মিশকা রায়ানের কাছে চলে এসেছিল তখনই। দেখে ওর নিঃশ্বাস চলছে। ফয়েজকে হ্যান্ডওভার করে আদি ও আকাঙ্ক্ষাও চলে আসে রায়ানের কাছে। ইতিমধ্যে ওর ফার্স্ট এইডের পরিষেবা দেওয়া হয়ে গেছিল। ডাক্তারের পরামর্শ মতো ওকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানান ভয়ের তেমন কিছু নেই, একটা ছোট্ট অপারেশন করলেই রায়ান সুস্থ হয়ে উঠবে। আচমকা অনেকটা রক্তপাতের জন্য জ্ঞান হারিয়েছিল। মিশকা ও রায়ানের নাম সুপারিশ করা হয় পরমবীর চক্রের জন্য। ওদের সাহসিকতায় আদি ও পুরো পুলিশ ফোর্স গর্বিত। সুনয়না ও দিবাকর সহ ওদের পুরো টিমকেই সম্বর্ধনা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, শুধু রায়ান সুস্থ হওয়ার অপেক্ষায়। ওকে এখন কিছুদিন কাশ্মীরের হাসপাতালেই রাখা হবে। ইনজিউরি নিয়ে টানা হ্যাঁচড়া করতে চায়নি আদি। আদিরাও আছে এখানেই। এভাবেই আদিদের মিশন সম্পূর্ণ হয়। কমিশনার মিশ্রা এসে দেখা করেন ওদের সাথে ও অভিনন্দন জানান। মিস্টার গোয়েলও এসেছিলেন ওদের চিয়ার আপ করতে। এত বড় সাফল্যে পুরো ডিপার্টমেন্ট দারুণ খুশি। পরের দিন হাসপাতালে, ক্যাপ্টেন, তুমি ওই সময় যদি না আসতে তাহলে যে কি হতো ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার তো আগেই আসার কথা ছিল, কিন্তু আমরা পথ ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলাম, তাই দেরি হলো। তারপর মাঝপথে দিলজিৎ এসে আমাদের খবর দিল যে 2 জন বন্দী আছে ওদের ডেরায়। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না। তারপর ওই পথ দেখিয়ে নিয়ে এসেছিল আমাদের। আর আমাদের বাকি টিমমেট সুনয়না ও দিবাকরকেও থ্যাংক ইউ। ওরাও ঠিক সময় সিগন্যাল পেয়ে পুলিশ ফোর্সকে ইনফর্ম করেছিল, তাই ওদের সবকটাকে একসাথে ধরা সম্ভব হয়েছিল। এরপর রায়ানের উদ্দেশ্যে বলে, কেমন আছিস রে ভাই?
তোর উপর দিয়ে যা গেল। আরে একদম ফার্স্ট ক্লাস। আরে একদম ফার্স্ট ক্লাস। তোমার ছাত্রী যা সেবা করেছে দিনরাত, মনে হচ্ছে দুদিনের মধ্যে অলিম্পিকে ছুটতে পারবো। রায়ানের কথায় হো হো করে হেসে উঠল সকলে, আর মিশকার চোখে তখন পরিতৃপ্তি। এরপর কিছু কথাবার্তার পর সকলে চলে যায় হোটেলে। শুধু মিশকা থাকে রায়ানের কাছে। ও রোজই আসে, রাত পর্যন্ত থাকে রায়ানের কাছে। সারাদিনের খাবার ওষুধ ওই সামলায়। সকালে রান্না করে নিয়ে আসে রায়ানের জন্য। সেবা শুশ্রূষায় কোনো গাফিলতি করছে না মেয়েটা। তুইও চলে যেতে পারতিস ওদের সাথে, একা একা রাত বিরেতে ফিরবি আবার। বেশি বকিস না তো, আমার কথা তোকে অত ভাবতে হবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে উদ্ধার কর রে। বুঝতে পারছি বড্ড খাটনি যাচ্ছে না তোর উপর থেকে। দেখ, আমি তো এখন মোটামুটি সুস্থ। ডাক্তার তো বললেন 2-1 দিনের মধ্যে রিলিজ করে দেবেন আমায়। বরঞ্চ তুই রেস্ট নে। হ্যাঁ হ্যাঁ, সেই তো আমি আছি। ভালো লাগছে না? বল বল না, বিদায় হতে বলছিস। ছে, অমন করে বললাম আমি? তুই না কোনোদিনও আমায় বুঝবি না। বুঝতে দিয়েছিস কোনোদিনও? সবসময় তো আড়াল রাখিস। মনের কথা বুঝি মুখে বলতে হয়, চোখ দেখে বুঝিস না? থাক থাক, অত কাব্য করে লাভ নেই। রাতের খাবারটা তাড়াতাড়ি শেষ কর। এরপর কিন্তু 3টে ওষুধ আছে, তারপর সব গুছিয়ে আমি বেরোবো। এত কেন করছিস আমার জন্য? দিন দিন ঋণী হয়ে পড়ছি যে। হ্যাঁ, সেই ঋণ শোধ করতে বিরিয়ানি ট্রিট দিবি আমাকে। শুধু বিরিয়ানি, আর কিছু লাগবে না? বিরিয়ানিটাও লাগবে না রে, তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, সেটাই আমার কাছে সেরা গিফট। সেদিন খুব ভয় পেয়ে গেছিলিস না? পাবো না? ওই রকম শয়তানটা তোকে গুলি করলো। ওর সাথে যখন মোকাবিলা করছিলাম, মন বলছিল ছুটতে তোর কাছে চলে যাই, দেখি তোর কি হলো। কিন্তু একটু অসাবধান হলেই যে লোকটা পালিয়ে যেত। দেশের জন্য নিজের সব কিছুকে বলিদান দিতে হয়েছিল সেদিন। মনে মনে যে আমার কি চলছিল সে শুধু আমিই জানি। তবু নার্ভ শক্ত রেখে ওদের চোখে চোখ মিলিয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলিস তুই। না, আগে যাকে বাচ্চা ছিচকাদনে ভাবতাম, সে দেখছি আয়রন লেডি। কি? আমি বাচ্চা ছিচকাদনে? আর একবার বল, দেব একটা কিল। বাবা, কি হলো? কোথায় লাগলো দেখি? ইস, সরি রে। আরে কিচ্ছু হয়নি, আমি তো জাস্ট মজা করছিলাম। তবে রে বাদর। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, অপারেশন পেহেলগাঁও। গল্পের নাট্যরূপ রিমা, আদির চরিত্রে শ্রীদীপ, মিস্টার গোয়েল কিঞ্জল, মিস্টার মিশ্রা আকাশ, আকাঙ্ক্ষার চরিত্রে স্বস্তিকা, রায়ান পিনাকি, দিলজিতের ভূমিকায় আমি স্বর্ণাভ, সুনয়নের চরিত্রে স্নেহা, মিশকা, অরিত্রা, দিবাকর, সঞ্জিত, পাকসেনার চরিত্রে সুমন এবং শুভাশিস, ফেইজউদ্দিন, সৌমিক। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।